হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথস। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা কি করব? আজকে আমরা ক্লাস 8-এর সাজেশন দেব। তো আমরা ঠিক করেছি আজকে তোমাদের যে ত্রৈরাশিক চ্যাপ্টারটি ছিল, ত্রৈরাশিক থেকে তোমাদেরকে কিছু সাজেশন দেবো। কারণ হচ্ছে দেখো, আমাদের পরীক্ষা খুব সামনেই। তো অনেকের পরীক্ষা জাস্ট আগস্ট থেকে হয়তো স্টার্ট হবে, বা এই আগস্টের ফার্স্ট উইক বা একদম তার আগের মাসে যদি শুরু হয়ে যায়, ঠিক আছে। তো পরীক্ষা বলতে গেলে মোদ্দা কথা, সকলেরই পরীক্ষা সামনে। তো পরীক্ষা যেহেতু সামনে, তো আমাদেরকে এবারে হচ্ছে কি একটু সাজেস্টিভ কিছু অঙ্ক করতে হবে। সাজেস্টিভ অঙ্ক মানে কি? যেগুলো পরীক্ষায় আসার মতন, যেগুলো মানে এখন পরীক্ষার আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। তো এখন আমাদের টোটালি সমস্ত কিছু আর প্র্যাকটিস করা হয়তো হয়ে উঠবে না। তো যাদের ক্ষেত্রে মানে যাদের মনে হচ্ছে যে আমাদের সমস্ত অঙ্ক কমপ্লিট হয়নি স্যার মোটা, তাহলে আমাদেরকে তো একটা নাম্বার পেতে হবে, আমাদেরকে তো পাস করতে হবে। তো তাদের জন্য বলছি, একটা সাজেশন আমি বানাচ্ছি। তো যেগুলো বলছি সেই জিনিসগুলো একটু ফলো করো, চেষ্টা করো করার, ঠিক আছে। আমি বলছি না যে এখান থেকে এই অঙ্কটাই আসবে ধরে ধরে, কিন্তু তোমরা যদি এই সাজেশনগুলো একটু প্র্যাকটিস করতে থাকো, তুমি অটোমেটিকলি তোমার একটা আইডিয়া চলে আসবে যে এই ধরনের অঙ্ক আসলে আমরা করতে পারবো, ঠিক আছে। তো জাস্ট সাজেশন দেওয়া মানে এই নয় যে তুমি পরীক্ষায় পাস হয়ে যাবে, তুমি সারা বছর না পড়ে পরীক্ষায় একটা ভালো মার্কস করে ফেলবে, এটার কিন্তু মানে নয়। সাজেশন দেওয়াটা এই কারণেই যাতে হচ্ছে তুমি তোমার মধ্যে একটা পড়াশোনার অভ্যাস সৃষ্টি হয়। তুমি এই কদিনে যে আমি সেই যে সাজেশনগুলো দেওয়া হবে, সেই সাজেশনগুলো যদি প্র্যাকটিস করো, তোমার তাহলে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে যে অঙ্ক প্র্যাকটিস করার। তাহলে তুমি কিন্তু এবারটা যা করলে সামনের বার থেকে কিন্তু সেই ভুলটা আর করবে না, তুমি প্র্যাকটিস করতে থাকবে। আর প্র্যাকটিস অঙ্ক যে করবে তার কাছে অঙ্ক কিছু নয়, ঠিক আছে। তো সেই জন্যই কি, সেই হিসেবেই আমি কিছু সাজেশান দেবো। যেগুলো বলছি সেগুলো একটু প্র্যাকটিস করো, করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা ভালোই হবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো আমি ত্রৈরাশিক শুরু করছি। দেখো, ত্রৈরাশিকের যে তোমাদের কোষে দেখি 10.1 আছে, এখান থেকে খুব একটা অঙ্ক আসে না। তো এইখানটা দিয়েছে কেন? তাহলে এই কোষে দেখিটা দেওয়ার মানে হচ্ছে কি, তোমাদের পুরোনো কনসেপ্টগুলোকে একটু ক্লিয়ার করে নেওয়ার জন্য এই অঙ্কগুলো দিয়েছে। এবার আসে নাই বলবো না, একদম কোনো ক্ষেত্রে বা চলে আসে, ঠিক আছে। তো খুব একটা 80% 90% চান্স নেই এখান থেকে পরীক্ষায় সেরকম আসে না অঙ্ক। আসে কোষে দেখি 10.2 থেকে, ঠিক আছে। ওই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু তাও হচ্ছে কি, আমি এখান থেকে একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এই অঙ্কের একটা যদি বুঝে যাও, বাকিগুলো নিজেরাই করতে পারো। খুব সোজা এবং ইজি অঙ্ক, তোমরা প্রত্যেকেই জানো। আর সম্পূর্ণ ভিডিও পেতে আমার প্লেলিস্টে চলে যাও। সেই প্লেলিস্টে কিন্তু সমস্ত ভিডিও পার্ট বাই পার্ট করে দেওয়া আছে, ঠিক আছে। অসুবিধার কোনো কারণ নেই। তো আমি এখানে তোমাদের 6-এর অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সিলেক্ট করে রেখেছি 6-এর অঙ্কটা তোমরা কীভাবে সলভ করবে। খুব সোজা অঙ্ক, একদম জটিলতা নেই অঙ্কের মধ্যে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কি বলেছে অঙ্কটা, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো কী বলছে, যে নসিপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, ঠিক আছে। কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ কী হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। ফলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে? দেখো, 6 জন অসুস্থ হয়ে পড়েছে মানে কি, 6 জন আর কাজ করবে না, ঠিক আছে। তাহলে বাকি যেজন মানে বাকি যতজন আছে, সেই বাকি জন মিলে কতদিনে কাজটি শেষ করবে সেটা আমাকে জানতে দিয়েছে। তো এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে কি লোক সংখ্যা, একটা হচ্ছে দিন সংখ্যা। তো আমাকে দিন সংখ্যা বার করতে দিয়েছে, মানে দিন সংখ্যাটাকে আমি ডান দিকে রাখবো, ঠিক আছে। দেখো, একদিকে লিখবো কি লোক সংখ্যা, ঠিক আছে, জনেতে দেওয়া আছে। আর এদিকে লিখবো কি দিন সংখ্যা, ঠিক আছে। এদিকে লোক সংখ্যা আর একদিকে হচ্ছে দিন সংখ্যা। আচ্ছা, লোক সংখ্যা কত দেওয়া আছে? প্রথমে 42 জন 24 দিনে একটি কাজ করতে পারে, ঠিক আছে। হঠাৎ কতজন অসুস্থ হয়ে পড়ে? 6 জন অসুস্থ হয়ে পড়ে। তাহলে আর 42 জন নেই, তাহলে 6 জন এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 36 জন হয়ে যাচ্ছে। এই 36 জনে কদিনে কাজটি শেষ করবে, এটা আমাকে বার করতে দিয়েছে। দেখো, খুব সোজা অঙ্ক। তো প্রথম হচ্ছে সম্পর্ক নির্ণয় করতে হবে, যে লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক। আমরা জানি সর্বদা কী হয়, লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক। কী লিখব? যে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক? মধ্যে হচ্ছে তোমার
ব্যস্ত সম্পর্ক, তাই তো, ব্যস্ত সম্পর্ক, ক্লিয়ার। তাহলে যখন ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে অনুপাতটা কীভাবে লিখব? দেখো অনুপাতটা লিখব কীভাবে, তো নির্ণয় অনুপাত প্রথমে নিচেরটাকে লিখব 36:42, সমানুপাতিক চিহ্ন দাও 24:x, এই যে কিছু নেই মানে এটাকে এক্স ধরে নিতে পারে কিন্তু, ঠিক আছে। এই অনুপাতটা তৈরি হওয়ার পর দেখো কীভাবে সলভ করবে। তোমরা এটাকে বাই আকারে লিখে দেবে 36/42 সমানুপাতিক চিহ্নটা সমান চিহ্ন দেবে এখানে 24/x, কোনাকুনি গুণ করবে 36x সমান 42 গুণ 24, তাহলে x সমান তাহলে কত 42 গুণ 24/36। তো এটাকে যদি কাটাকুটি করি তাহলে আমার আনসারটা চলে আসবে। দেখো 6 6 36, 6 7 42, 4 দিয়ে যদি 6 দিয়ে কাটি 6 6 6 4 24, 4 6 24, তাই তো 6 4 24, তাহলে 4 7 28। ক্যালকুলেশন বোঝা গেছে। আমি প্রথমে কী দিয়ে কাটলাম, 6 দিয়ে কাটলাম, 6 7 42, 6 6 34, 6 4 24, ঠিক আছে, 6 কেটে গেলে নিচে কিছু নাই, তাহলে 4 7 28 দিন। তাহলে তোমাদের এই যে অবশিষ্ট লোক মানে হচ্ছে 36 জনে কাজটি কত দিনে করতে পারবে? 36 জন লোক 28 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে। তো এই হচ্ছে তোমার কতটা অঙ্ক, এই হচ্ছে তোমার 6 দাগের অঙ্কটা। তো যদি এখানে যদি সরল সম্পর্ক হতো তাহলে অনুপাতটা সাজাতাম কীভাবে আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখো যেই অঙ্কগুলোতে তোমরা সরল সম্পর্ক, এখানে তো ব্যস্ত সম্পর্ক দিয়ে করালাম, যখন সরল সম্পর্ক পাবে, কী বললাম, যখন তোমরা সরল সম্পর্ক পাবে, কীভাবে সরল সম্পর্ক, তো তখন কীভাবে অনুপাত সাজাবে, তখন ফার্স্ট হচ্ছে প্রথমেরটা লিখবে, তারপরেরটা এটা লিখবে। তাহলে এরকম লিখতাম যে 42:36 সমানুপাতিক চিহ্ন দিয়ে এই দিকটা যেমন তেমন 24:x, এইভাবে হচ্ছে আমরা অনুপাতটাকে সাজাতাম যদি সরল সম্পর্ক হতো। আর ব্যস্ত হলে উল্টো, নিচেরটা আগে লিখবে তারপরে এটা লিখবে, ঠিক আছে। এইভাবে কিন্তু করতে হবে তোমাদেরকে এই অঙ্কগুলো। তো প্রত্যেকটা অঙ্কই সোজা আছে এখানে কষে দেখিতে, তো একবার দেখে নাও অঙ্কটা, আশা করছি বুঝতে পারবে। তাহলে 6 দাগের অঙ্ক হয়ে গেল। তাহলে বিশেষ কিছু করার দরকার নেই, এখান থেকে কয়েকটা অঙ্ক এইভাবে দেখে যাবে, ঠিক আছে। ঐকিক নিয়ম প্র্যাকটিস, মানে ঐকিক নিয়ম বলছে ত্রৈরাসিক পদ্ধতি তোমরা শিখেছো, ঠিক আছে, সেই পদ্ধতিতেই তোমরা করছো, ঠিক আছে। চলো তাহলে আমরা আসি কোষে দেখি 10.2-এতে। তো 10.2-এর অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি প্রত্যেককেই বলবো যে তোমরা ভালো করে 10.2-টা প্র্যাকটিস করবে, কারণ ওখান থেকে তোমরা একটা অঙ্ক না একটা অঙ্ক পরীক্ষা আসবেই, পাবেই, গ্যারেন্টি। তো কটা অঙ্ক আছে, বেশি অঙ্ক নেই, আর অঙ্কগুলো খুব সোজা আছে, ঠিক আছে। তো এর মধ্যে আমরা সাজেশন ওয়াইজ কিছু অঙ্ক যেগুলো তোমাদেরকে করতে বলবো, এটা অবশ্যই তোমাদেরকে করতে হবে। যেমন 2 দাগের অঙ্কটা, ফার্স্ট 2 দাগের অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট। 2 অঙ্কর পরে হচ্ছে তোমাদের যে অঙ্কটা তোমাদেরকে এখান থেকে করতে হবে 3 দাগের অঙ্কটা, এই 4 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। তাছাড়া তোমরা এখানে 9 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, করতে হবে। আর এই দিকে একটু চলে এসো, এই পাতায় হচ্ছে 11 অঙ্কটা। তো এই কটা অঙ্ক আমি তোমাদেরকে বলছি, একটু দেখে যাবে, দেখে গেলে ভালো হবে। তো এর মধ্যে কিছু অঙ্ক আমরা করব, দেখি মনে আছে নাকি পুরনো অঙ্ক। আর সমস্ত ভিডিও পেতে চাইলে মানে কোষে দেখি 10.2-এর প্লে লিস্টে চলে যাবে, ঠিক আছে। ক্লাস 8-এর প্লে লিস্টে সমস্ত পার্ট পার্ট করে সাজানো আছে অঙ্ক, তোমাদের পছন্দ মতন ক্লাসগুলো তোমরা করে নেবে, আশা করছি বুঝতে পারছো। চলো 2 দাগের অঙ্কটা আমি করছি, দেখো, ঠিক আছে, একটু তোমরা বোঝার চেষ্টা করো। বলছি সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, প্রতি লাইনে 8টি করে শব্দ আছে। এই বইটি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে। তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো প্রথম কথা আমাদেরকে কী করতে হবে, যেখানে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে সিলেক্ট করতে হবে। কী কী বিষয় দেওয়া আছে, প্রথম হচ্ছে দেখো 105 পৃষ্ঠার বই মানে পৃষ্ঠা সংখ্যা, লাইন সংখ্যা, শব্দ সংখ্যা, 3টি কী বার করতে দিয়েছে, কত পৃষ্ঠার বই হবে। তাহলে পৃষ্ঠা সংখ্যা জানতে চেয়েছে, তাহলে যেটা জানতে চায় সেটাকে আমরা কোন দিকে রাখবো, ডান দিকে রাখবো। তাহলে এটা হচ্ছে 2 দাগের অঙ্কে পৃষ্ঠা সংখ্যাটাকে আমরা কোথায় রাখবো, ডান দিকে রাখবো। পৃষ্ঠা সংখ্যা, আর পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা, ঠিক আছে, ডান দিকে রাখলাম। একটা হচ্ছে লাইন সংখ্যা আছে, একটা শব্দ সংখ্যা আছে,
তো প্রথমে লিখছি লাইন সংখ্যা, আর একটা কী আছে, শব্দ সংখ্যা আছে, শব্দ সংখ্যা। তিনটে বিষয় কিন্তু আমার লেখা হয়ে গেল। এবার দেখো যেটা বলা আছে 105 পৃষ্ঠার বই হবে, 105 পৃষ্ঠা। তো 25টি করে লাইন আছে গড়ে, প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। তারপর কি বলছে, 30টি করে যদি লাইন থাকে, 30টি করে যদি লাইন থাকে তাহলে 10টি করে শব্দ থাকবে, বইটা কত পৃষ্ঠার হবে। এই হচ্ছে ছক। ছক বোঝা গেছে। তো ছকে আমি কিছু করিনি, যেগুলো দেওয়া ছিল সেগুলো শুধু বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি আমি ছকটা। তো এবার দেখো আমার হচ্ছে সম্পর্ক নির্ণয় করাটা ইম্পর্টেন্ট। এই অঙ্কের ক্ষেত্রে ছক আর সম্পর্ক যদি নির্ণয় করা হয়ে যায় তাহলে অঙ্কগুলো কিন্তু একেবারে ইজি, কোথাও কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না। শুধুমাত্র ছকটায় খেয়াল রাখতে হবে, আর সম্পর্কগুলো তোমরা ঠিকঠাক করে নির্ণয় করছো না। যদি ছক এবং সম্পর্ক নির্ণয় করতে শিখে যাও তাহলে অঙ্কগুলো কিন্তু একদম সোজা। তো প্রথমে আসি, এক একটা করে চলি। প্রথমে হচ্ছে দেখো লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার কী সম্পর্ক আমাকে বার করতে হবে। আচ্ছা তোমরাই ভাবো, ধরো ভালো করে বুঝবে, 25টা লাইন, এর জন্য কটা পৃষ্ঠা সংখ্যা লাগছে, 105টা। ঠিক আছে, তাহলে 30টা লাইনের জন্য পৃষ্ঠা সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। কিন্তু তাহলে বেশি লাগলে এটা তো আমরা সরল সম্পর্ক করে দেবো, কিন্তু সরল সম্পর্ক করলে হবে না, সরল সম্পর্ক করলে হবে না। কারণ এই ভুলটাই এই অঙ্কটার ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট করে আসে। কি করে আসে, স্যার 25টা লাইন লাগছে 105 পৃষ্ঠা, মানে 25টা করে লাইন লিখছি, আমার 105 পৃষ্ঠা বইটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি 30টা করে লাইন লিখি তাহলে স্যার আমার তো বেশি পৃষ্ঠা লাগবে, তার মানে বেশি বই লাগবে, তাহলে এদিকটা বাড়াচ্ছি এদিকটা বাড়ছে, তাহলে স্যার সরল সম্পর্ক হয় দরকার তো। কিন্তু না, সরল সম্পর্ক হবে না। দেখো এইভাবে ভাবলে হবে না, এইভাবে হবে ভাবলে ব্যাপারটা কিন্তু হবে না। আমাকে বলে দিয়েছে লাইনটাকে পড়ো, তোমাদের বইয়েতে একটা লাইন বলে দিয়েছে যে প্রতি পৃষ্ঠায় গড়ে 25টা করে লাইন আছে। প্রতি পৃষ্ঠায় মানে প্রত্যেক একটা পৃষ্ঠাতে গড়ে 25টা করে যদি লাইন থাকে তখন হচ্ছে আমরা কি 105 পৃষ্ঠার বই তৈরি করতে পারবো। আচ্ছা আমি এবার বলছি কি, এবার কি করব আমরা, প্রতি পৃষ্ঠায় গড়ে কটা করে লাইন ঢোকাবো, 30টা করে লাইন ঢোকাবো। তাহলে কিন্তু আমার এখানে পৃষ্ঠা সংখ্যা অনেক কমে যাবে। আমরা কি করছিলাম, প্রথমে হচ্ছে কি একটা বই লিখতে শুরু করেছিলাম, ভালো করে ধরো এরকম করে একটা বই লিখছিলাম, ঠিক আছে। তো একটা পৃষ্ঠাতে টোটাল হচ্ছে এরকম করতে 25টা করে লাইন আমি রাখছিলাম, 25টা করে লাইন রাখছিলাম। তো 25টা করে লাইন রাখার ফলে আমার যে বইটা তৈরি হচ্ছিল, যে বইটা আমার তৈরি হচ্ছিলো সেটা হচ্ছে কত পৃষ্ঠার বই হচ্ছিলো, 105 পৃষ্ঠার বই তৈরি হচ্ছিলো। কত পৃষ্ঠার, 105 পৃষ্ঠার বই তৈরি হচ্ছিলো। কিন্তু আমি বললাম যে না, পৃষ্ঠা সংখ্যা বেড়ে যাচ্ছে, বইটা অনেক মোটা হয়ে যাচ্ছে, একটু সরু করে করার চেষ্টা করি। তাহলে সরু করতে গেলে কী হবে, আমি এখানে 25টা করে লাইন ধরাচ্ছিলাম না, এখানে এবার কত করে 30টা করে লাইন ধরাচ্ছি, 30টি করে লাইন। তাহলে যখন 30টা করে লাইন ধরাচ্ছি তাহলে আমার এখানে কি পৃষ্ঠা সংখ্যা কমবে না বাড়বে, কমে যাবে, বই সরু হয়ে যাবে। তাহলে এই জন্য হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে যখন গড়ে প্রতি পৃষ্ঠায় 25টা করে লাইনকে রাখছিলাম তখন হচ্ছে 105 পৃষ্ঠার বইটা হচ্ছিলো, যখন 30টা করে লাইন রাখবো তখন হচ্ছে পৃষ্ঠা সংখ্যা কমে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে, বিশেষ করে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই জন্যই বললাম। ঠিক আছে, তাহলে কী লিখবো, যে লাইন সংখ্যা এবং পৃষ্ঠা সংখ্যার মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল। আচ্ছা সেম একই কন্ডিশন, 8টা করে যখন হচ্ছে শব্দ বসাচ্ছিলাম প্রতিটা লাইনে তখন 105 পৃষ্ঠার বই তৈরি হচ্ছিলো। এবার বলছি বেশি করে শব্দ বসাবো, তাহলে বইটা পৃষ্ঠা সংখ্যা আমার এখানে কমে যাবে। ঠিক এর কনসেপ্টটাও যা, এর কনসেপ্টটাও তাই। তাহলে এখানেও হচ্ছে কি শব্দ সংখ্যা এবং পৃষ্ঠা সংখ্যার মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাই দুটোই ব্যস্ত সম্পর্ক হলো।
তাহলে এবার কী বার করতে হবে? নির্ণেয় পৃষ্ঠ সংখ্যা। নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা। তো নির্ণেয় পৃষ্ঠ সংখ্যা বার করবো কীভাবে? দেখো, তো সম্পর্ক মানে আমার অলমোস্ট অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, মানে পুরোপুরি হয়নি, কিন্তু ধরতে গেলে এই পর্যন্ত কাজ করার পর জানবে যে অঙ্কটা আমার অনেকটাই মানে হচ্ছে 80% কমপ্লিট, শুধু 20% বাকি আছে। তো এবার দেখো 20%টা করবো কী করে? যেই পৃষ্ঠা সংখ্যাটা দেওয়া আছে এখানে আগে লিখবে 105, গুণ চিহ্ন দেবে। যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন আমরা সোজাসুজি লিখবো 25/30, লিখবো 25/30, সোজাসুজি লিখবো, এটা মনে রাখবে। সোজাসুজি, এরকম সোজাসুজি লিখে দেবো, উপর থেকে নিচে লিখবো, ঠিক আছে? তাহলে এখানেও ব্যস্ত সম্পর্ক ছিল, তাহলে গুণ চিহ্ন দিয়ে আবার 8/10 সোজাসুজি লিখলাম, এরকম সোজাসুজি এইভাবে লিখে উপর থেকে নিচে লিখবে। যদি উল্টো হতো মানে সরল সম্পর্ক হলে এটা আগে তারপর এটা, তাহলে এইভাবে লিখতাম, এইভাবে লিখতাম, বুঝতে পেরেছো? তাহলে এইটা যেটা পেলাম এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে আমার আনসার চলে আসবে। চলো কাটাকুটি করা যাক, সুন্দর করে কাটাকুটি করব। তো যদি 5 দিয়ে কাটি, 5 5 25, 5 6 30 হলো। আচ্ছা 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 1 5, ঠিক আছে? 5 2 10 হলো। 3 দিয়ে কাটছি, দেখো 3 7 21, 3 2 6, 2 4 8, আবার 2 দিয়ে কাটছি, 2 2 4, 5 2 10, 7 10 70 পৃষ্ঠা, এটা আনসার। 70 পৃষ্ঠা হচ্ছে আনসার। দেখো কত ইজি। তো কাটাকুটি করার সময় একটু খেয়াল রাখবে, এই জায়গাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাব রাখবে। পরিষ্কার পরিচ্ছন্ন না করে কাটাকুটি তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক গুলিয়ে যাবে, ঠিক আছে? অঙ্কের উত্তর কিন্তু মিলবে না। তো সব সময় খেয়াল রাখতে হবে ক্যালকুলেশনের জায়গায় যেন একটুও নোংরা না হয়, ঠিক আছে? একটুও নোংরা থাকলে কিন্তু অঙ্কটার উত্তর আর মেলাতে পারবে না তোমরা। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু খেয়াল দিতে হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের কি তোমাদের 10.2-2 অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করলাম কীভাবে দেখলে, ঠিক আছে? পুরোনো অঙ্ক যদিও বা, ঠিক আছে, তোমাদেরকে একবার দেখালাম যাতে অনেকটা মনে পড়ে যাবে, ঠিক আছে? ব্যাপারটা কী করলাম, চলো এটা কিন্তু প্র্যাকটিস করবে তোমরা, এই অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর যেটা করবো এখান থেকে আর একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যেটা বললাম এখন তোমরা এই অঙ্কটা একটু করবে। আমি একটু ছকটা করে দিচ্ছি তোমাদেরকে, 4 অঙ্কটা পুরো মানে ফুল অঙ্কটা তোমরা করতে গেলে প্লে লিস্টে চলে যাবে, নাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো অঙ্কর, তোমরা এখান থেকে করে নিতে পারবে। আমি পুরোটা করাচ্ছি না। তোমরা 4 দাগের যে অঙ্কটা বললাম ইম্পর্টেন্ট আছে, আমি তোমাদেরকে ছকটা বানিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা সলভ করো। যদি না সলভ হয় তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো। তো 4 দাগের অঙ্কটা দেখো, 4 দাগের যে অঙ্কটি আছে আমি তোমাদেরকে ছকটা বানাচ্ছি, দেখো কীভাবে। তো প্রথম কথা কী চেয়েছে, মানে কি বলতে চেয়েছে আগে দেখি পড়ে। বলছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের 3/7 রাস্তা সারান, মানে সারাতে পারেন। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লোক লাগবে? এই কতদিন লাগবে, কতদিন বলছি, কতদিন লাগবে, লোক আবার কি, কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করতে বলেছে। প্রথম কথা দেখো এখানে অংশে দেওয়া আছে 3/7, মানে যে রাস্তার পরিমাণটা সেটা কি একটা ভগ্নাংশে দেওয়া আছে। তো এরকম ধরনের অংশে দেওয়া থাকলে তো সমগ্র অংশটা আমাদেরকে কী করতে হবে, ধরে নিতে হবে 1 অংশ। মনে থাকবে যে সমগ্র অংশ কত, 1 অংশ, এটা আমাদেরকে ধরে নিতে হবে। তো প্রথমেই আমরা এটা করে নেব, যে ধরি সমগ্র রাস্তাটি সমান 1 অংশ, সমগ্র রাস্তাটি সমান হচ্ছে কত, 1 অংশ। এটা একটু ধরে নেবে, ঠিক আছে? ধরে নেওয়ার পর দেখো আমাকে কি কি জানতে চেয়েছে, যে দিন সংখ্যা জানতে চেয়েছে। দিন সংখ্যাটাকে আমি ডান দিকে লিখছি, ঠিক আছে? দিন সংখ্যা আমার জানতে চেয়েছে, তাহলে দিন সংখ্যাটাকে আমি ডান দিকে লিখলাম। আর কাকে কী লিখতে হবে ভালো করে দেখো, 3/7 মানে রাস্তার পরিমাণ দেওয়া আছে আর লোক সংখ্যা দেওয়া আছে। তো প্রথমে লোক সংখ্যা দিচ্ছি, লোক সংখ্যা, আর মাঝখানে লিখছি রাস্তার পরিমাণ, ঠিক আছে? তো কি বলছে, যেগুলো বলছে আমি লিখে ফেলেছি। দেখো 30 জন লোক 15 দিনে কত অংশ সারাই করতে পারেন, 3/7 সারাই করতে পারেন একটি রাস্তার। তারপর কি বলছে, 10 জন লোক আরও করতে আছে কাজটা, ছিল 30 জন প্রথমে, তার সাথে আরও 10 জন যোগ দিল, মানে হয়ে গেল 40 জন লোক। বাকি রাস্তা মানে কি, টোটাল রাস্তাটা আমরা জানি কি 1 অংশ ধরে নিয়েছি, 1 বিয়োগ 3/7, এটা বিয়োগ করে দিলে কত হবে, 7, 7 - 3 মানে 4/7।
তাহলে এই অংশটা রাস্তা করতে কতদিন সময় লাগবে এটা বার করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো এই তোমাদের ছকটা, এই ছকটা সাহায্য নিয়ে অঙ্কটা কিন্তু তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, ছক কিন্তু আমি করে দিলাম, দেখে নাও ভালো করে। 4 দাগের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এই ছক হিসেবেই করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা প্র্যাকটিস করবে তোমরা এখান থেকে। ভালো কথা, এটা বুঝলাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, বোঝা হয়ে গেছে। এবার দেখো, এবার যে অঙ্কটায় আসবো সেটা হচ্ছে 9 অঙ্কটা। টু মাচ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 9 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে পরীক্ষায়। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, দেখো ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো 9 অঙ্কটা কীভাবে করব। তো প্রথম হচ্ছে কি বলেছে অঙ্কটা একবার নিজেরা মনে মনে পড়ে নাও। অঙ্কটা একবার নয় দুবার, যতবার খুশি পড়ো, অঙ্কটা একটু বুঝে নাও। তো প্রথম লাইনটা কি আছে পড়ার দরকার নেই। ফার্স্ট হচ্ছে প্রথম লাইনটা ছেড়ে দাও। এই যে 2 × 1 = 4 গুণ পর্যন্ত এটুকু এখন বাদ রাখো। এরপর থেকে পড়ো যে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। ঠিক আছে, তো 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। আমাকে কি জানতে চেয়েছে? যন্ত্রচালিত তাঁত। তো প্রথমে আমরা যেহেতু যন্ত্রচালিত তাঁত বার করতে দিয়েছে, আমরা কিন্তু যন্ত্রচালিত তাঁত লিখব না। কেন লিখব না? আমরা হস্তচালিত তাঁত লিখব, কারণ এখানে আমাকে প্রথমে হচ্ছে কি হস্তচালিত তাঁতটা বার করতে হবে, সেই হস্তচালিত তাঁতটাকে ট্রান্সফার করতে হবে যন্ত্রচালিত তাঁতে। ঠিক আছে, তো ওটা আমরা প্রথম লাইন থেকে করব। তো ফার্স্টে হচ্ছে আমরা কি করব? হস্তচালিত তাঁতটাই বার করব। ঠিক আছে, চলো আমরা লিখব ডান দিকে কি হস্তচালিত তাঁত, লিখব হস্তচালিত তাঁত। ঠিক আছে, আর কি দেওয়া আছে? হস্তচালিত তাঁত, কাপড়ের পরিমাণ আর দিন সংখ্যা। একদিকে লিখছি দিন সংখ্যা, একদিকে কাপড়ের পরিমাণটা তোমাদের মিটার এককে দেওয়া আছে। ঠিক আছে, কাপড়ের পরিমাণটা মিটার এককে দেওয়া আছে। দেখো বলছে 12টি হস্তচালিত তাঁত, ভালো করে বোঝো কি বলছে। 1080 মিটার কাপড় তৈরি করতে পারে কত দিনে? 18 দিনে। ঠিক আছে, তাহলে 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে বললে কটা হস্তচালিত তাঁত লাগবে, এটা হিসাব করতে হবে ফার্স্টে। তো ছক বোঝা গেছে নিশ্চয়ই। ছকটা আমার কমপ্লিট। তো ছক কমপ্লিট হওয়ার পর এবার আমার কাজ কি? সম্পর্ক নির্ণয় করা। হ্যাঁ স্যার, অবশ্যই সম্পর্ক নির্ণয় করতে হবে। তো দিন সংখ্যা আর হস্তচালিত তাঁতের মধ্যে সম্পর্ক কী হবে? দেখো 18 দিনে, ধরো আমি বলছি 18 দিনে একটি কাপড়, ভালো করে বোঝো, 18 দিনে আমি বলছি একটি কাপড় তৈরি করতে 12টা হস্তচালিত তাঁত লাগে। আমি ওই কাজটাই 15 দিনে করতে যদি বলি, হস্তচালিত তাঁতের সংখ্যা বাড়াতে হবে না কমাতে হবে? দিন সংখ্যা কমিয়ে দিচ্ছি আমি, তাহলে আমাকে কাজটা, এই কাজের পরিমাণ তো সেম আছে, ওই কাজটা করতে গেলে বা একটা কাপড় তৈরি করতে গেলে আমাকে বেশি হস্তচালিত তাঁত লাগাতে হবে। তাহলে এই দিকটা কমছে আর এই দিকটা বাড়ছে, তাহলে কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে দাও যে দিন সংখ্যা ও হস্তচালিত তাঁতের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, প্রথম সম্পর্ক শেষ, দ্বিতীয় সম্পর্কে এসো। কাপড়ের পরিমাণ এবং হস্তচালিত তাঁতের মধ্যে। এটা খুব সোজা, যে 1880 মিটার কাপড় তৈরি করতে যদি 12টি হস্তচালিত তাঁত লাগে, তাহলে 2700 মিটার মানে বেশি পরিমাণ কাপড় তৈরি করতে বেশি পরিমাণ হস্তচালিত তাঁত লাগবে। তাহলে এদিকটাও বাড়ছে এদিকটাও বাড়ছে, তাহলে সরল সম্পর্ক। তাহলে কী লিখবো? যে কাপড়ের পরিমাণ ও হস্তচালিত তাঁতের মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে, তো এবার দেখো এটা হয়ে গেছে, কাজ শেষ অলরেডি 80%। এবার নির্ণেয় হস্তচালিত তাঁত বের করব। যে নির্ণেয় হস্তচালিত তাঁত সমান 12 গুণ, আচ্ছা প্রথমেরটা কি আছে আমার? ব্যস্ত সম্পর্ক, মানে সোজা লিখব। তাহলে 18
বাই 15, তারপর একটা সরল, তাহলে উপরে 2700কে লিখব, নিচে লিখব 1080, ঠিক আছে, 1080, বোঝা গেল? এটা ব্যস্ত সম্পর্ক ছিল মানে 18/15, এটা সরল সম্পর্ক মানে উল্টোটা হবে 2700/1080। তো কাটাকুটিটা করো সিম্পল, ঠিক আছে। তো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম। আচ্ছা, আবার যদি কাটি 5 দিয়ে কাটছি, 5 3 15, এটা যদি কাটি 5 5 25, 27, 5 4 20, 54 হচ্ছে এটা। আচ্ছা 3 দিয়ে যদি কাটি 3 4 12 হচ্ছে এটা। আচ্ছা 54 2-এ দেখো, 54 2-এ হচ্ছে 108 হচ্ছে। আচ্ছা 2 2-এ 4, 18 2-এ 36, তাহলে 36টি হস্তচালিত তাঁত। এত পর্যন্ত হয়েছে কমপ্লিট। এবার যে হস্তচালিত তাঁতটা আমার বেরোলো, এটাকে আমাকে যন্ত্রচালিত তাঁতে পরিবর্তন করতে হবে, রূপান্তরিত করতে হবে। তো এটা করবো কীভাবে? এবার হচ্ছে আমাদের প্রথম লাইনটা কাজে আসবে, যেটা আমরা পড়লাম না। তো কী লিখব? যে 2 পূর্ণ কত দেওয়া আছে না একটা সংখ্যা, 2 পূর্ণ 1-এর 4, 2 পূর্ণ 1-এর 4 লেখো, আমি যেভাবে লিখছি 2 পূর্ণ 1-এর 4 মানে কত? 4 2 8 1 9-এর 4, 9-এর 4টি কী লিখব? হস্তচালিত তাঁত সমান, তাঁত সমান হচ্ছে কি একটি যন্ত্রচালিত তাঁত, একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে আমি যদি বলি একটি হস্তচালিত তাঁত মানে কি, কম হলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে 1 ভাগ করছি না, ভাগ চিহ্ন দিয়ে আমি একবার লিখছি, দেখো 9-এর 4, এটা হলো। তাহলে 36টি হস্তচালিত তাঁত মানে কি হবে? বেশি হবে। তাহলে 1, এইটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি, তাহলে 4-এর 9 গুণ 36। যদি কাটাকুটি করি 9 4 36, 4 4 16টি যন্ত্রচালিত তাঁত হয়ে গেল আনসার, ঠিক আছে। তাহলে 9-এর দাগের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। তাহলে বেরিয়ে গেল 16টি যন্ত্রচালিত তাঁত। এইভাবেই করতে হবে তোমাদেরকে 9-এর দাগের অঙ্কটি। দেখো খুব সোজা অঙ্ক, একবার দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পারছো। তাহলে এবার আসবো আমরা আরেকটি অঙ্ক আমরা এখান থেকে করব, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে তোমাদের কত বললাম, 11-র দাগের অঙ্কটা। 11-র দাগের অঙ্কটা খুবই সোজা, খুবই সোজা। অঙ্কটা কীভাবে করছি দেখো ফটাফট করে। পরীক্ষায় কিন্তু প্রায় আসে 11-র অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই ক্ষেত্রে যে কটা অঙ্ক করাচ্ছি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস কিন্তু করবে। পরীক্ষা কদিন ভালো করে যে সাজেশনগুলো দেওয়া হবে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা সাজেশন দেবো, কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবো। তো তোমরা একটু ভালো করে প্র্যাকটিসটা করে নিও, ঠিক আছে। তো ত্রৈরাশিক শুরু করেছি কারণ চ্যাপ্টারটি সোজা আছে বলে। আচ্ছা যাই হোক, দেখো 11-র দাগের যে অঙ্কটি আছে, 11-র দাগের যে অঙ্কটি আছে একটু পড়ে শোনাচ্ছি। দেখো বলছে একটি জাহাজে কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। তো জাহাজটির 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য 850 গ্রাম খাবারের ব্যবস্থা নিয়ে যাত্রাটা শুরু করলো। কিন্তু 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিনে নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে। ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করতে বলেছে। তো খুব সোজা ব্যাপার, এত গল্প মাথায় নেওয়ার দরকার নেই, টুকটুক অল্প অল্প করে পড়বো আর অল্প অল্প করে করবো, ঠিক আছে। দেখো আমাকে কি জানতে চেয়েছে, যে প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে, তো খাবারের পরিমাণ জানতে চেয়েছে। তাহলে আমরা ডান দিকে লিখব কি, খাবারের পরিমাণ, খাবারের পরিমাণ, ঠিক আছে, খাবারের পরিমাণ। আচ্ছা আর কি কি দেওয়া আছে, দিন সংখ্যা দেওয়া আছে, আর দেওয়া আছে দিন আর লোক সংখ্যা, লোক সংখ্যা দেওয়া আছে, দিন সংখ্যা দেওয়া আছে, লোক সংখ্যা, এখানে হচ্ছে দিন সংখ্যা, ঠিক আছে। আচ্ছা কি বলেছে, যে 36 জন নাবিক 25 দিনের জন্য 850 গ্রাম করে খাবার নিয়ে গেলেন, ঠিক আছে। এবার দেখো কি হয়েছে, একটা ডুবন্ত জাহাজ থেকে 13 দিন পর, 13 দিন কেটে গেছে, 13 দিন পর কি করা হচ্ছে,
15 জন নাবিককে উদ্ধার করা হলো, তাহলে 36 জন আর রইল না, তার সাথে আরও 15 জন অ্যাড হয়ে গেল। তাহলে কত হচ্ছে 5 আর 6 11, 1 হাতে থাকে 1 3 4 5 51 জন হয়ে গেল। ঠিক আছে, তো 13 দিন কেটে গেছে, তাহলে 13 দিন আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে 13 যদি বাদ দিয়ে দিতে কত হচ্ছে 3 কত 5 2 5 1 কত 12 দিন হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে 10 দিনে কোচিন পৌঁছালো, তাহলে দিন সংখ্যা কত হয়ে গেছে 10 দিনে, তাহলে কত পরিমাণ করে খাবার খেয়ে তারা নিরাপদে কলকাতা থেকে কোচিন পৌঁছতে পারবে। তো এইটা হচ্ছে আমাদের ছক। ঠিক আছে, এটা হচ্ছে ছক। তো প্রথম কথা হচ্ছে দেখো লোক সংখ্যার খাবারের পরিমাণের মধ্যে কী সম্পর্ক আমাকে বার করতে হবে। 1 নম্বর সম্পর্কটা কী বার করতে হবে, দেখো 36 জন নাবিকের 36 জন লোকের ধরো 1 বস্তা চালে 450 সরি আমি বলছি 36 জন নাবিক আছে, 36 জন নাবিকের আমি বলছি একদিনে 850 গ্রাম খাবার লাগে। 36 জন লোকের একদিনে 850 গ্রাম খাবার লাগে। আমি যদি 51 জন লোককে সেই একদিনে খাবারটা খাওয়াই, তাহলে তারা বেশি পরিমাণে খাবার পাবে না কম পরিমাণে খাবার পাবে? অবশ্যই কম পরিমাণে খাবার পাবে। কেন বলো তো, লোক সংখ্যা বেড়ে গেছে। ধরো ধরে নাও তোমার কাছে 1 বস্তা চাল আছে, 1 বস্তা চাল আছে, সেই 1 বস্তা চাল যখন হচ্ছে 36 জন মিলে খাচ্ছিল, তাহলে যে পরিমাণে চাল খেতে পারছিল তারা, মানে ধরো সময়টা আমি ফিক্সড করে দিচ্ছি যে কি ধরো 1 মাস ধরে খাচ্ছিল, 1 মাস, ভালো করে বোঝো, আমি বলছি 36 জন লোক 1 বস্তা চাল 1 মাস ধরে খেলে যে পরিমাণ তারা খাবারটা পাবে, আমি বলছি কি 36 জনের জায়গায় আমি বলছি 51 জন যদি খায় 1 বস্তা চাল 1 মাস ধরে, তাহলে খাবার কি তারা আগের তুলনায় কম পাবে না বেশি পাবে? তো অবশ্যই কম পাবে। কেন কম পাবে? লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে কম খাবার খেতে হবে তাদেরকে। ঠিক আছে, তাহলে কম খাবার খেতে হচ্ছে, তাহলে এদিকে বাড়ছে এদিকে কমছে, তাহলে কি সম্পর্ক? তাহলে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবো কি লোক সংখ্যা ও খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে 1 নম্বরটা গেল। 2 নম্বর সম্পর্ক কি পাবো? দেখো দিন সংখ্যার খাবারের পরিমাণের মধ্যে কি সম্পর্ক হচ্ছে, 12 দিনে ধরো 850 গ্রাম খাবার লাগে, তাহলে 10 দিনে খাবার কম লাগবে না বেশি লাগবে? তাহলে অন্য একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো 1 বস্তা চাল আছে, 1 বস্তা চাল আছে, ঠিক আছে, আমার কাছে ধরো 1 জন লোক আছে। লোক কত আছে? 1 জন লোক আছে, ঠিক আছে, 1 জন লোক আছে। 1 বস্তা চাল আছে, 1 জন লোক আছে। 1 বস্তা চাল 1 জন লোক ধরো 12 দিনে খেতে পারে, 12 দিন ধরে খায়, ঠিক আছে। এবার আমি কি বলছি ধরো এই 1 বস্তা চালটা কি 12 দিনে না খেয়ে 10 দিনে খেতে বলছি, তাহলে তাকে বেশি পরিমাণে খেতে হবে না কম পরিমাণে খাবার খেতে হবে? 12 দিনে যখন খাচ্ছিল 1 বস্তা চাল, তখন একজন লোকের 12 দিন সময় লাগাচ্ছিল, ঠিক আছে। তাহলে যে পরিমাণে সে খাবার খেয়ে খাচ্ছিল, তখন তাকে যখন আমি বললাম যে 10 দিনে খেতে হবে, তার মানে চালের পরিমাণ তো 1 বস্তায়, চালের পরিমাণ তো আমি কমাইনি, তাহলে খাবার যতটা ছিল ততটাই আছে, কিন্তু আমি তাড়াতাড়ি খেতে বলছি। তাড়াতাড়ি খেতে গেলে কী করতে হবে? তোমাকে বেশি খাবার খেতে হবে। তাহলে বেশি খাওয়াচ্ছ মানে কি, যখন হচ্ছে দিন সংখ্যা কমে যাচ্ছে তুমি তখন কি বেশি খাবার পাচ্ছ, তাহলে এদিকটা কমছে এদিকটা বাড়ছে, তাহলে কি সম্পর্ক? এটাও ব্যস্ত সম্পর্ক। ব্যাপারগুলো একটু বুঝে বা অন্য কোনো গল্প দিয়ে সাজিয়ে দেখবে। আমি শুধু লিখে দিচ্ছি ব্যস্ত সম্পর্ক, অতটা আর লেখার সময় নেই, ঠিক আছে। ব্যস্ত সম্পর্ক আমি একবারে লিখে দিলাম, তোমরা কিন্তু লিখে নেবে যে দিন সংখ্যা ও খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণেয় খাবারের পরিমাণ কত হবে? নির্ণেয় খাবারের পরিমাণ দেখো কীভাবে করবো দেখো, ঠিক আছে। 850কে লিখলাম, দুটোই ব্যস্ত মানে সোজাসুজি লিখে দেবো 36 নিচে 51 গুণ 12 নিচে 10, কাটাকুটি করো আনসার চলে আসবে। দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটছি, 3 12 36, 3 17 51, 17 5 85, ঠিক আছে,
17 5 85, তাহলে কত হলো 5 12 60 গুণ 12, 6 12 72, 720 গ্রাম। ঠিক আছে, খাবারের পরিমাণ কত? 720 গ্রাম। এটাই হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে এই অঙ্কটাকে সলভ করতে হবে। দেখে নাও একবার বুঝতে পারছো কি না। ঠিক আছে, ক্লিয়ার? তো আমি ত্রৈরাশিকের তোমাদের সাজেশন দিলাম। ত্রৈরাশিক থেকে এই কটা অঙ্ক যেগুলো দেখালাম, যেগুলো বললাম, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নেক্সট ক্লাসে আমরা আবার নতুন একটা চ্যাপ্টার তোমাদেরকে আমরা সাজেশন দিয়ে দেবো। তো সেখান থেকেও ভালোভাবে প্র্যাকটিস করবে। এইভাবে এখন প্র্যাকটিস করতে থাকো বাড়িতে বেশি করে, তাহলেই তোমরা পরীক্ষা ভালো দিতে পারবে। ঠিক আছে, তো তত অবধি তোমার মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।